হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো দেখো, আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক পড়াবো। তো আমাদের লেসন 2 শুরু হয়েছিল, তাই তো। তো দেখো, আজকে আমি পেজ নাম্বার 26-এ আছে অ্যাক্টিভিটি 4, অর্থাৎ অ্যাক্টিভিটি 4 থেকে শুরু করে লেসনটা আজকে আমি তোমাদেরকে কমপ্লিট করে দেবো। তো পড়ানোর আগে বলে রাখি যে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো চলো শুরু করি, দেখি স্টোরিতে কি আছে। তো দেখো, আগের দিন আমরা এই লেসনে কি পড়েছিলাম, তেনজিং নরগে, এডমন্ড হিলারি এদের যে পর্বত অভিযান করেছিল, তাদের সেই অভিযানের যে পথ, সেই যাত্রাটা সম্পর্কে আমরা জেনেছিলাম, এবং তাদের যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন কে জন কলোনেল হান্ট, তাই তো। তো চলো এরপরে দেখি কি হচ্ছে। সাম ইন্টারেস্ট ইনসিডেন্টস অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। এই যে 2000 সাল আর 2011 সালে কিছু ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো এখানে দিয়েছে। তো দেখো, 2000 সালের মে 22 অর্থাৎ 22শে মে 2000 সালে আন্না সিজারউইন্সকা became the oldest woman to reach the summit of Mount Everest at the age of 50. এই যে আন্না সিজারউইন্সকা নামের এক মহিলা, তার বয়স কত ছিল? 50 বছর, অর্থাৎ তিনি 50 বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। তিনি হচ্ছেন সবচেয়ে বৃদ্ধ মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন, এবং তার বয়স ছিল 50। আর 2011 সালের মে 20 অর্থাৎ মে মাসের 20 তারিখে অর্জুন বাজপেয়ী at the age of 16 years and 11 months became the youngest Indian to climb Mount Everest। তাহলে কি বলছে এখানে, যে অর্জুন বাজপেয়ী হলো 2011 সালের 20শে মে অর্থাৎ মে মাসের 20 তারিখে মাউন্ট এভারেস্টে উঠেছিল। সে হলো কে না, ভারতের সব থেকে তরুণ অর্থাৎ যুবক। তার বয়স কত ছিল? 16 বছর 11 মাস। আর 16 বছর 11 মাস বয়সে সে কী করেছিল? মাউন্ট এভারেস্টের একদম চূড়াতে উঠেছিল। তাহলে সব থেকে বৃদ্ধ বয়সের কে ছিল? আন্না সিজারউইন্সকা। আর সব থেকে তরুণ ছিল কে? অর্জুন বাজপেয়ী। বোঝা গেল? এই দুটো ঘটনা এখানে বলেছে। তো এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ কী বলছে। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য ওল্ডেস্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, তাহলে যিনি বৃদ্ধ মহিলা মাউন্ট এভারেস্ট উঠেছিলেন তিনি কে হন? তাহলে আমরা কি বললাম? আন্না সিজারউইন্সকা। শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ, তিনি কত বছর বয়সে পর্বত আরোহণ করেছিল? 50 বছর, তাহলে এজ অফ 50। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, তাহলে যে সব থেকে ছোটো বয়সে মাউন্ট এভারেস্ট উঠেছিল সে কে? অর্জুন বাজপেয়ী। হি ক্লাইম্বড অন, সে পর্বতে কবে উঠেছিল? সে পর্বতে উঠেছিল 20 মে 2011। তাহলে বোঝা, সেন্টেন্সগুলো তোমরা কমপ্লিট করে নেবে। লেটস রিড দ্য ওয়ার্ডস। চলো শব্দগুলো পড়ি। এডমন্ড হিলারি, তেনজিং নরগে, কলোনেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রোপ। তাহলে অল দিস ওয়ার্ডস আর নেমস। তাহলে এখানে এই যে ওয়ার্ডগুলো আমরা পড়লাম বা শব্দগুলো আমরা পড়লাম, সেগুলো কি? সবই হচ্ছে নাম, কোনো না কোনো কিছুর নাম বোঝাচ্ছে। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন্স, অর্থাৎ নামবাচক শব্দকে বলা হয় কি? নাউন, তাই তো। এটা আমরা আগেই জেনেছি। তো দেখো, এডমন্ড হিলারি একজন ব্যক্তির নাম, তেনজিং নরগে একজন ব্যক্তির নাম, কলোনেল হান্ট একজন ব্যক্তি, মাউন্ট এভারেস্ট একটা পর্বতশৃঙ্গের নাম, চায়না একটা দেশের নাম, বুটস মানে হচ্ছে জুতোকে বোঝাচ্ছে তো বুট, গ্লেসিয়ার মানে হচ্ছে হিমবাহ, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, রোপ মানে হচ্ছে দড়ি। তাহলে বোঝা গেল, তাহলে এগুলো সমস্ত কিছুই কিছু না কিছু জিনিসের নাম বোঝাচ্ছে। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলছে। নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। এবার বলছে এই নাউনগুলোকে ক্লাসিফাই করো, অর্থাৎ নাউনগুলোকে বাছো এবং টেবিলটি ফিল আপ করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তা টেবিলটাতে কি করেছে দেখো, বলছে এই কলামে লিখতে হবে নেম অফ পার্সন। পার্সন মানে কি? ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির নাম কোনগুলোকে বোঝাচ্ছে সেটা এই কলামে লিখতে হবে। নেম অফ প্লেস, অর্থাৎ জায়গার নাম কোনটা বোঝাচ্ছে সেটা আমাদেরকে এই কলামে লিখতে হবে। আর নেম অফ থিংস, অর্থাৎ বস্তুর নাম বা কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে সেটা আমাদেরকে এই কলামে লিখতে হবে। তাহলে দেখো, নেম অফ পার্সন হচ্ছে এডমন্ড হিলারি, নেম অফ প্লেস ইন্ডিয়া, নেম অফ থিংস হচ্ছে বুট। তাহলে এর মধ্যে থেকে এই যে ওপরে যে শব্দগুলো আমরা পড়লাম, এর মধ্যে থেকে আরও তোমাকে বাঁচতে হবে নেম অফ পার্সন, নেম অফ প্লেস অ্যান্ড নেম অফ থিংস। তাহলে চলো দেখে নিই। তো দেখো, তেনজিং নরগে হচ্ছে নেম অফ পার্সন অ্যান্ড কলোনেল হান্ট, নেম অফ প্লেস ইন্ডিয়া, মাউন্ট এভারেস্ট, চায়না, আর নেম অফ থিংস হচ্ছে বুটস, গ্লেসিয়ার অ্যান্ড রোপ। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো, লেটস রিড দ্য সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো চলো পড়ি। ইন্ডিয়া ইজ এ
কান্ট্রি, ভারতবর্ষ হলো একটি দেশ। তাহলে ইন্ডিয়াটা দেখো লাল কালি অর্থাৎ রেড কালার দিয়ে লেখা, আর কান্ট্রিটা হচ্ছে ব্লু কালার দিয়ে মার্ক করা রয়েছে। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। কি বলছে? ইন্ডিয়া শব্দটা হচ্ছে একটা কি নির্দিষ্ট একটা দেশের নামকে বোঝাচ্ছে। তাহলে ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন। তাহলে ইন্ডিয়া হলো কি একটা প্রপার নাউন। এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দ্য নেম অফ এনি পার্সন, কান্ট্রি, মাউন্টেন, রিভার এক্সেট্রা। তাহলে প্রপার নাউন কাকে বলছে না? প্রপার নাউন বলতে সেই সমস্ত নাউনকে বোঝায় যারা কিনা বিশেষ কোনো একটা ব্যক্তি, একটা দেশ, একটা পর্বত বা একটা নদীর নামকে বোঝানো হয়, একটা নির্দিষ্ট কোনো কিছুর নামকে বোঝানো হয়, সেটাকে আমরা বলি কি প্রপার নাউন। আগের দিন কিন্তু আমরা পড়েছি, যেমন দেখো গঙ্গা, গঙ্গা কিন্তু একটা নদীকে, নদী তো অনেক আছে, তার মধ্যে গঙ্গা হচ্ছে একটা নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে। মাউন্ট এভারেস্ট, পর্বত তো অনেক আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট পর্বত বোঝাচ্ছে কি মাউন্ট এভারেস্ট। ইন্ডিয়া বা বাংলাদেশ বা নেপাল, এগুলো কি এক একটা নির্দিষ্ট দেশের নামকে ইন্ডিকেট করছে, তাই জন্য এগুলো হচ্ছে কি প্রপার নাউন। বোঝা গেল? এবার দেখো দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন। এই যে ওয়ার্ড কান্ট্রি, এই কান্ট্রিটা আবার কি না কমন নাউন। এই কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স। তাহলে কমন নাউন বলতে কি হচ্ছে? সাধারণ সেন্সে বোঝানো হচ্ছে যে সমস্ত নাউনকে বোঝায় সেগুলো হচ্ছে কি না কমন নাউন। যেমন আমি আগের দিন বলে দিয়েছিলাম তোমাদেরকে, যেমন ধরো স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি ছাত্র অথবা ছাত্রী, ছাত্র ছাত্রীকে বোঝানো হয় স্টুডেন্ট। তাহলে সেক্ষেত্রে ছেলেদেরকেও বলছে মেয়েদেরকেও বলছে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট। টিচার্স অর্থাৎ কি টিচারও সবাইকে বোঝাচ্ছে, অর্থাৎ শিক্ষককেও বোঝাচ্ছে, শিক্ষিকাকেও বোঝাচ্ছে। কান্ট্রি অর্থাৎ সমস্ত দেশকে বলা হয় কি কান্ট্রি। তাহলে এগুলো হচ্ছে কি না কমন নাউন। তাহলে বোঝা গেল। অ্যাক্টিভিটি 6, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। কি বলছে? এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এখান থেকে তোমাদেরকে কমন নাউন অ্যান্ড প্রপার নাউনে ক্লাসিফাই করতে বলছে। এখানে একটা চার্ট দিয়ে দিয়েছে। তো দেখো পিঙ্কি, রবি, এগুলো সব এক একজনের নাম। সয়ুজ, T11। তারপরে কি বলছে? মাদার, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, স্পেস, বুক। তাহলে এখানে এই ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। তাহলে এর মধ্যে থেকে তোমাদেরকে কমন নাউন আর প্রপার নাউন বাছতে হবে। তাহলে দেখো পিঙ্কি একজনের নাম, রবি নাম, সয়ুজ T11 একটা নাম, মাদার, তাহলে এই তিনটে হচ্ছে কি প্রপার নাউন, যেহেতু একটা জিনিসের বা এক এক ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আর মাদার মানে কি মা, তাহলে আমরা সমস্ত মাকে বলা হয় কি মাদার, তো সবার মাকে, তাহলে মাদার হচ্ছে কি কমন নাউন। রাকেশ প্রপার নাউন, কল্পনা প্রপার নাউন, কলম্বিয়া প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন, USA প্রপার নাউন, হরিয়ানা প্রপার নাউন, ক্যালিফোর্নিয়া প্রপার নাউন, বরুণ প্রপার নাউন, ওসমান প্রপার নাউন। আর স্পেস মানে হচ্ছে জায়গা, তাহলে সমস্ত জায়গাকে বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট কোনো কিন্তু বোঝাচ্ছে না, সমস্ত জায়গাকে বলা হয় কি স্পেস। তাহলে এটা হচ্ছে কমন নাউন। বুক কমন নাউন। তাহলে বোঝা গেল। তাহলে এই ছকটা তোমরা করে নেবে বাড়িতে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7A, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। তাহলে এই যে এখানে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজ থেকে তোমাদেরকে সিগনিফাই করতে বলছে, অর্থাৎ চিহ্নিত করতে বলছে মাস্কুলাইন জেন্ডার অ্যান্ড ফেমিনাইন জেন্ডার। তাহলে মাস্কুলাইন জেন্ডার মানে কি তোমরা জানো? মাস্কুলাইন জেন্ডার মানে কি পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ জাতিকে যেটা বোঝায় সেটা হচ্ছে পুংলিঙ্গ। আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মহিলাদেরকে বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে এখান থেকে এই প্যাসেজটা পড়ে আমাদেরকে এখান থেকে মাস্কুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার চিহ্নিত করতে বলছে। তাহলে চলো পড়ি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং। একদা সেখানে একজন শক্তিশালী রাজা বাস করতেন। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন। তার একটা খুব সুন্দর বাগান ছিল। ইন ইট দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক। সেখানে গার্ডেনের ভিতরে একটা লেক ছিল, সেই লেকের পাশে কি ছিল? ফুল গাছ ছিল। বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স। মৌমাছিরা সেখানে আসতো এবং কি করতো? সেই ফুলের ওপর বসতো। পিকক্স ডান্সড ইন দ্য গার্ডেন। ময়ূরেরা কি করতো? সেই বাগানে কি করতো? তারা নাচতো। এ গুজ সোয়াম ইন দ্য লেক। একটা রাজহাঁস সেখানে কি করতো? সাঁতার কাটতো। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন। ড্রোনস মানে কি এখানে বলছে পুরুষ মৌমাছিটা, ঠিক আছে? পুরুষ মৌমাছিরা দল বেঁধে সেই বাগানে ঘুরে বেড়াতো। দ্য কুইন লাভড দ্য গার্ডেন। কি বলছে? রানীর বাগানটা, মানে রানী বাগানটাকে খুব ভালোবাসতো। ইন দ্য ইভিনিং শি স্যাট দেয়ার। সন্ধেবেলায় তিনি কি করতেন? সেখানে বসতেন। অ্যান্ড ওয়াচড দ্য পিহেন্স পিকিং অ্যাট দ্য গ্রেনস। এবং তিনি সেখানে কি দেখতেন? যে ময়ূরীরা, অর্থাৎ ময়ূরীরা শস্যের দানা যে খাচ্ছে সেটা তিনি কি করতেন? দেখতেন। তাহলে তার বাগানে কি ছিল? ময়ূরও ছিল এবং ময়ূরীও ছিল। সেই ময়ূরীরা কি করতো? শস্যের দানাগুলো খাচ্ছেন, সেটা রানীমা কি করতেন? সন্ধেবেলায় সেখানে বসে দেখতেন। এ গ্যান্ডার
গ্লিডেড অন দ্য ওয়াটার। কী বলছে, পুরুষ হাঁসেরা জলে ভেসে বেড়াতো। তাহলে এখান থেকে আমরা কি করলাম, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কোনগুলোকে পেলাম। তা দেখো, কিং মানে কি জানি, রাজা। তাহলে রাজা অর্থাৎ ছেলেদেরকে বোঝায়, তাহলে এটা হচ্ছে কি মাস্কুলাইন জেন্ডার। আর কুইন হচ্ছে কি রানী, অর্থাৎ এটা স্ত্রীদেরকে অর্থাৎ মহিলাকে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি স্ত্রীলিঙ্গ বা ফেমিনাইন জেন্ডার। তাহলে এরকমই দেখো, পিকক আছে, পিকক মানে ময়ূরী, পিকক মানে হচ্ছে ময়ূর, আর পিহেন্স মানে হচ্ছে ময়ূরী। তাহলে পিককটা কি মাস্কুলাইন জেন্ডার, আর পিহেন হচ্ছে ফেমিনাইন জেন্ডার। তেমনি দেখো এখানে গ্যান্ডার মানে হচ্ছে পুরুষ হাঁসকে বোঝাচ্ছে, ঠিক আছে, পুরুষ হাঁস হচ্ছে, তাহলে এটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার। তাহলে এইভাবে আমাদেরকে এটা চিহ্নিত করতে হবে। এবার দেখো নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 7.8b কি বলছে, রাইট দ্য মাস্কুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল, 1 ইজ ডান ফর ইউ। তাহলে টেবিলটাতে দেখো একদিকে মাস্কুলাইন জেন্ডার একদিকে ফেমিনাইন জেন্ডার আছে, তোমাদেরকে এই প্যাসেজটার মধ্যে থেকে নিয়ে সেগুলোকে ভাগ করে লিখতে হবে। তাহলে মাস্কুলাইন জেন্ডার কাকে বলে আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে যে নাউনগুলো কোনো পুরুষ জাতিকে বোঝায় তখন সেই নাউনকে বলা হয় কি মাস্কুলাইন জেন্ডার। যেমন ধরো বলবো কি যে বয় মানে আমরা কি জানি ছেলেকে বোঝাচ্ছে, তাই না, তাহলে বয় হচ্ছে কি মাস্কুলাইন জেন্ডার। ফাদার, স্যার এগুলো হচ্ছে কি মাস্কুলাইন জেন্ডার। আর ঠিক উল্টোটা হবে কি ফেমিনাইন জেন্ডার। যে নাউনগুলো স্ত্রী জাতীয় কিছু শব্দকে বোঝাচ্ছে তাদেরকে বলা হয় ফেমিনাইন জেন্ডার। যেমন দেখো এখানে আছে কুইন মানে কি রানী। তাহলে রানী বলতে তো আমরা মহিলাকে বোঝাই, মহিলারাই তো রানী হয়, তাই না, ছেলেরা নিশ্চয় হয় না। তাহলে সেই কুইনটা হচ্ছে কি ফেমিনাইন জেন্ডার। তেমনি কি মাদার ফেমিনাইন জেন্ডার, সিস্টার ফেমিনাইন জেন্ডার, এইরকম। বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছ। তো চলো এবার এই ছকটা আমরা পূরণ করি এখান থেকে। তাহলে দেখো মাস্কুলাইন জেন্ডার কিং রয়েছে, তাহলে মাস্কুলাইন জেন্ডার আর কি হবে এই প্যাসেজটা থেকে, তাহলে আমরা বেছে বেছে লিখে নিই। তো দেখে নাও, মাস্কুলাইন জেন্ডারগুলি হলো কিং, পিকক, গ্যান্ডার আর ড্রোন। অ্যান্ড ফেমিনাইন জেন্ডার হচ্ছে কুইন, গুজ, পিহেন অ্যান্ড বি। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8 কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিন অ্যান্ড হিলারি, 1 ইজ ডান ফর ইউ। তাহলে এই 5টা সেন্টেন্স অর্থাৎ 5টা বাক্য লিখতে বলছে কি না, তেনজিন আর হিলারির যে অভিযানের যে রুট ম্যাপটা ছিল সেইটা বর্ণনা করে তোমাদেরকে 5টা বাক্য লিখতে বলছে। তাহলে একটা করে দিয়েছে, কি বলেছে, হিলারি অ্যান্ড তেনজিন স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM। তারা তাদের যে যাত্রাপথটা ছিল তারা তাদের প্রথম যে মানে ফাইনাল যে যাত্রাপথ সেটা শুরু করেছিল কখন, সকাল 6:30টায়। তো দেখো প্রথম হচ্ছে হিলারি অ্যান্ড তেনজিন স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM, এটা লিখে দেওয়া আছে। নাম্বার 2, আফটার এ ফিউ মিনিটস দে ফেসড এ ডিফিকাল্ট রক ফেস। নেক্সট, দেন হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। At 11:30 AM, they reached the summit of Mount Everest. And final is they enjoyed themselves only for 15 minutes. এই গেল আমাদের 5টা সেন্টেন্সেস। তো অ্যাক্টিভিটি 8 হয়ে গেল। তো এর সাথে সাথে এই লেসনটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার নেক্সট লেসন নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থেকো।